হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আমার প্রতিদিনের যা কাজ সবজি বানাতে। দেখতেই পাচ্ছ গাজর টাজর ছুললাম, এখন আলু ছুলছি। তো আলু ছুলছি, ডিমের ঝোলে দেওয়া হবে, আজকে ডিমের ঝোল হবে। আর ছেলেকে গতকাল হলো গিয়ে ডিম দিয়েছিলাম। আর আমরা যেহেতু মানে সমুদ্রের যে মোরলা মাছগুলো হয় না, সেগুলোর ঝাল মানে করা হয়েছিল, ওই জন্যে আর ওকে তো ওই মাছ দেওয়া যাবে না, ওর জন্যে ডিমের ঝোল আলাদা করে দিয়েছিলাম। তো তাই ভাবলাম আর আজকে আর ডিমের ঝোল দেবো না। তো আমরাই ডিমের ঝোল, আমাদের জন্যই ডিমের ঝোল হচ্ছে মানে। আর হলো গিয়ে ওর জন্যে মানে ওকে নিরামিষই দেবো, মানে সবজি দিয়ে ডাল দিয়ে। আর ওর জন্য আলাদা আলু ভাজা করে দেবো। তো প্রতিদিন মানে ওকে না ডিম আর মাছ মানে প্রতিদিন দিই না, মাঝে মধ্যে ডিম দিই, মাছ দিই, আবার নিরামিষও দিই। আর আগে মানে আমি মানে 1 বছর হওয়ার আগে পর্যন্ত কিন্তু আমি পুরো নিরামিষই দিতাম, মানে তোমার সবজি দিয়ে ডাল, তারপর ভাজা শাক, সোয়াবিন, এই সবই কিন্তু ওকে দেওয়া হয়েছে। মানে মাছটা দিতাম, কিন্তু ডিমটা কিন্তু দিতাম না, একটু মানে ভয় লাগতো যে হজম টজম করতে পারবে কি না। বা ডিমটা তো অনেকের গ্যাস হয়, মানে অতটা হজম করতে পারে না, ওই জন্য ছোটোবেলা অতটা দিতাম না। মনে মনে ভাবতাম যে 1 বছর হোক, তারপরেই ডিমটা চালু করব। তো এই সবে রিসেন্ট ওর 1 বছরও হয়েছে, তো রিসেন্ট মানে ডিমটা ওকে দেওয়া শুরু করেছি। গোটা ডিম মানে দিই, গোটা ডিম রান্না করি, আর হাফ হাফ করে তোমার দুপুরে হাফ, রাতে হাফ এরম করে মানে আমি দিচ্ছি। তো এখানে আর হলো গিয়ে গাজর আর আলু ভাজা হবে আজকে সকালে, তো সেটারই আমি গাজর আর আলু কুচি কুচি করে বানিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, তো এখন ওকে ডিমটা দেওয়া সবে শুরু করেছি, তাই ঘন ঘন আর দিই না। ওই জন্যে মাছ আর ডিম মাঝে মধ্যে দিই, আর নিরামিষটাও রাখি মাঝে মধ্যে সবজি টবজি দিয়ে। আর ডিম আর মাছের ঝোল কী বলো তো, আমি সবজি দিয়েই করি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু আলু ভাজা আর আলু গাজর যে ভাজাটা হবে সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমি মানে যে ডিমের ঝোলের আলুটা সেটা পিস পিস করে নিচ্ছি। আর আমার ছেলেকে মাছের ঝোল বা ডিমের ঝোল সবজি দিয়ে দেওয়ার একটাই কারণ হলো, যাতে সবজি খাওয়ার অভ্যাসটা মানে থাকে, বড় হয়েও থাকে, সেটা যেন না মানে ভুলে যায়। কারণ বাচ্চারা বড় হলে তো নিজের মত হয়ে যায়, তখন সবজি খেতে চায় না। তো সেই ভয়তে আমি সব কিছুর মধ্যেই মানে সবজিটা রাখার চেষ্টা করি। তো বাচ্চার এই মাছের ঝোল বা ডিমের ঝোল সবজি দিয়ে রান্না করার রেসিপি যদি তোমরা চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একদিন তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দেব। আর তারপরে দেখো, এখানে আমি ওই ছেলের সবজিটা বানিয়ে নিচ্ছি। তো তারপরে মা বলল যে মানে আমি যে পরিমাণ আলু আর গাজর ভাজা সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য নিয়েছিলাম, মা বলল আর কটা দিয়ে দে, কারণ মানে সেটাতে হয়তো হবে না, তো কম পড়বে। ওই জন্যে মা আরও আলু টালু দিয়ে গেল, সেটাই আমি বানাবো। আর এখানে আমি বিনসও বানিয়ে নিচ্ছি। তো মেনলি আমি মিষ্টি আলু, গাজর, বিনস আর এমনি অল্প একটু আলু দেওয়ার মানে দিয়ে মানে প্রতিদিনের ছেলের রান্নাটা করার চেষ্টা করি। আর হলো গিয়ে বাকি যে সিজনাল সবজিগুলো থাকে সেগুলো তো দিই, বাড়িতে যা যা থাকে, ধরো পটল, কখনো শিম, শীতকালে যেমন ফুলকপি, এরকম তো দিতেই থাকি। মেনলি কিন্তু এই 4-5 রকমের সবজি মেনলি থাকে। আর আমাদের বাঙালি বাড়িতে আলু যতই মানে আমরা কম খাওয়ার চেষ্টা করি, সেই একটা মানে প্রত্যেকটা সবজিতে একটা একটা করে আলু দিতে দিতে সেই 4-5টা আলু দিনে মানে লেগেই যায়, যতই কম খাওয়ার চেষ্টা করো। আর বাঙালি বাড়িতে কি বলো তো, ডিম শেষ হয়ে যাক, বা মাছের ঝোলে মাছ শেষ হয়ে যাক, বা মাংস শেষ হয়ে যাক, কিন্তু এই ডিম মানে সরি আলু আর ঝোল দিয়ে কিন্তু বাকি সবার খাওয়া হয়ে যায়। মানে আমার তো মেনলি ভালোই লাগে, কিছু না থাকলে মানে মাংস, মাছ, ডিম, ঝোলের এগুলো না থাকলে শুধু আলু আর ঝোল দিয়ে কিন্তু আমার মোটামুটি খাওয়া হয়ে যায়। আগে কিন্তু আলুটা একটু বেশিই খেতাম, কিন্তু এখন অনেকটাই কমিয়ে ফেলেছি আলু আর ঝোল খাওয়াটা, কারণ একটু শরীরের দিকটাও তো দেখতে হবে। যাই হোক, এখন খুব বেশি আলু খাই না, কিন্তু আলু বেশ ভালোই লাগে, কিন্তু ওই শরীরের কথা ভেবে এখন আর কিন্তু সেই পরিমাণ আলু খাওয়া হয় না।
তো দেখলেই ছেলের জন্য গোল গোল আলুটা আমি কেটে নিলাম। আর এই যে মা এক্সট্রা গাজর আর আলু দিয়ে গেল, এখন বসে বসে আবার আমাকে ছুলে বানাতে হবে। তো যাই হোক, চলো সেইটা বানাই। আর তোমরা কারা কারা তোমাদের বাচ্চাদের কি কি সলিড খাওয়ার পরে কি কি মানে কি ধরনের সবজি বা কি ধরনের তরকারি রান্না করে খাওয়াও, সেটাও কিন্তু আমার সঙ্গে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। তাহলে কিন্তু আমিও সেরকম কিছু ট্রাই করে দেখতে পারি। তো তোমরা কিন্তু অবশ্যই সেরকম কিছু করলে আমাকে অবশ্যই শেয়ার করো কমেন্ট করে। আর দেখো, এখানে আমি আলুটাও এবার কুচি কুচি করে বানিয়ে নেব। আর হলো গিয়ে সকালবেলা মানে শীতের অনেক কিছু কাচাকাচি করেছে বাবা, সেগুলো ছাদে মানে মেলে দিয়ে এসছে। তো সেগুলো উল্টাতে যেতে হবে, তো সেগুলো আমি পরে যাব। তো এখন দেখো, এখানে উচ্ছের আগার মাথাগুলো কেটে নিচ্ছি, বোটাগুলো, কারণ উচ্ছে সেদ্ধ দেওয়া হবে। তো দেখো, এখানে ডিমের ঝোল হচ্ছে, আর ডিমের ঝোলের পাশাপাশি এখানে কিন্তু আলু আর উচ্ছে সেদ্ধ হবে। আর এখানে কিন্তু মা মশলা বাটছে, আর হলো কি আদা আর লঙ্কাটা বাটে শিলনোড়াতেই। আর ওখানে আলু ভাজা ছেলের রান্না হয়ে গেছে। আর প্রেশার কুকারে দেখো টমেটো সেদ্ধ দিয়েছে। এই আজকে আমাদের লাঞ্চ। আর তার মধ্যে দুধ চলে এসেছিলো, তো দুধ নেওয়া হয়ে গেছে। আর ওইটুকু মশলা তো আদা আর লঙ্কা, ওটার জন্যে আর আলাদা করে মিক্সিতে মা করে না, খুবই কম, তিনজনের রান্না বুঝতেই পারছো, কমই মশলা লাগে। আর মশলা টশলা একটু কমই খাই আমরা প্রতিদিনের রান্নায়। তো যার জন্যে হলো গিয়ে ওই শিলনোড়াতেই বেটে নেয়, ওইটুকুর জন্য আর কি মিক্সি চালু করবে বলো। তো তখন বলছিলাম যে বাবা কয়েকটা শীতের জিনিস ধুয়ে এখানে মেলে দিয়ে গেছে সকালেই। তো এই কম্বলটার মানে ধারের দিকে মানে নিচের দিকে একটু জল ছিল, সেটাই চিপড়ে আবার উল্টে দিলাম, প্রায় পুরোটাই শুকিয়ে গেছে। তো সেটাই উল্টে একটু মেরে দিলাম। আবার যখন মানে আমি জামা কাপড় নিতে আসবো তখন কিন্তু আমি নিয়ে যাব। আর বাকি যে ছেলের শীতের জামা কাপড়, এগুলো কিন্তু ধুয়ে মানে মেলে দিয়েছে, বাবা মেলে দিয়ে গেছে। তো আমি এখন বাকি জামা কাপড় ধুয়ে মেলতে এসেছি, তো এগুলো নিয়ে যাব, শুকিয়েই গেছে। আর এগুলো এখন তুলে দেবো, এখন তো আর একদমই লাগবে না, সেই আবার যখন শীত পড়বে তখন বের করতে হবে। এখন কিন্তু রাতের দিকে একটা চাদরেই হয়ে যায়। আর মাঝখানে তো এখন একটু আবার মানে যেহেতু মেঘলা মেঘলা, মাঝখানে আবার একটু একদিন বৃষ্টি, এরকম ওয়েদার থাকছে, তার জন্যে মানে ভালোই পুরোপুরি গরমটা পড়ছেও না, ওয়েদারটা ভালোই রয়েছে। তো একটা মানে চাদরেই কিন্তু হয়ে যায়। তো আর বাকি আমি এখানে জামা কাপড় মেলতে চলে এসেছি চান টান করে। তো গিয়ে শুধু লাঞ্চটা করব, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর ছেলেকে খাইয়েই কিন্তু চান করতে গেছিলাম। তো এখন মা হয়তো ঘুম টুম পাড়িয়ে দেবে ওর ঘুম এসে গেলে। তো এখানে আমি এখন মোটামুটি জামা কাপড়গুলো মেলে চলে যাব। আর তারপরে লাঞ্চ করলেই মোটামুটি কাজ কমপ্লিট। তারপর আবার এই জামা কাপড়গুলো শুকালে উপরে তুলতে আসতে হবে, এটাই। তো তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি, সেটা হলো আমার কিন্তু আরও একটা মানে ইউটিউব চ্যানেল ছিল, সেটা হলো একটা কুকিং চ্যানেল ছিল, মানে রান্নার চ্যানেল খুলেছিলাম। মানে যখন 2020 সালে যখন করোনা হলো, মানে কি বলো তো, আমার বিয়ে হয়েছে কিন্তু 2020 সালেরই 11ই মার্চ, তোমাদেরকে বলেই দিলাম। সামনে আমার অ্যানিভার্সারি আসছে। তো বিয়ে হয়েছিল 2020 সালে, প্রায় 4 বছর হতে যাচ্ছে। তো আমার বিয়ের কিন্তু 7 দিনের মধ্যে লকডাউনটা হয়, মানে বুঝতেই পারছো কী সিচুয়েশান, পুরো সবে সবে বিয়ে হয়েছে, তার মধ্যে 7 দিনের মধ্যেই এই লকডাউন হয়। মানে বিয়েটা একদম মানে কান ঘেঁষে বেরিয়ে গেছে লকডাউনের, না হলে কিন্তু বিয়েটাও আটকে যেত, মানে হতো না হয়তো। বা সোশ্যাল ম্যারেজ যেটা ছিল সেটা কিন্তু প্রায় অনেক দিনের জন্যই বন্ধ ছিল, কিন্তু আমার বিয়েটা একদম মানে কান ঘেঁষে বেরিয়ে গেছে। তো সেই জন্যে বিয়েটা মানে ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তো তখন কিন্তু করোনার ফলে জানোই পুরো তো লকডাউন ছিল। তো না আমি আমার জবে যেতে পারছিলাম, না টিউশন করতে পারছিলাম। তো তারপরে যখন আমার হাজব্যান্ড ছুটি থেকে চলে যায়, মানে ছুটিতে অনেক দিনই ছিল, যত দিনের ছুটি নিয়ে এসছে তার থেকে বেশি দিনই ছিল। তো তখন যখন ওকে মানে ডাকা হয় যে এখন আসতেই হবে, সবে তখন মানে প্লেনগুলো ছাড়া
চালু হচ্ছে এয়ারপোর্ট থেকে তখনই কিন্তু ও চলে যায়, কারণ দেশের পরিস্থিতিও তখন একটু খারাপ হয়ে গেছিলো, তখন ওদেরকে এমার্জেন্সি ডেকে নেওয়া হয়েছিল। তো যার জন্য ওকে যেতে হয়, তখন আমি চলে আসি এখানে, মানে বাপের বাড়ি দুর্গানগর। তো তখনও কিন্তু লকডাউন পুরোপুরি। তো তখন আমার কোনো মানে কাজই ছিল না, বাড়িতে বসে থাকা সবারই, অনেকের ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিলো, আমিও আমার টিউশনগুলো বাড়ি থেকেই মানে অনলাইন ক্লাসগুলো নিচ্ছিলাম। আর হলো গিয়ে তখন আমি একটা চ্যানেল খুলেছিলাম, এরকম সকালের দিকটা আমি বসেই থাকতাম, তো তখন একটা চ্যানেল খুলেছিলাম আমি, আমার ইউটিউব চ্যানেল, কিন্তু সেটা বন্ধ হয়ে যায়। মানে কেন বলো তো? সেটা হলো গিয়ে তারপরে যখন মানে আমার হাজবেন্ড আসে, মানে তার পরের বছরের কথা বলছি। তার পরের বছর যখন প্রথমবার আসে, তখন আমরা ওই বিয়ের পরে ঘুরতে গেছিলাম তোমার, মানে হানিমুন যেটাকে বলে, গোয়া গেছিলাম। সেখানে ফার্স্ট সমুদ্রে ফোন নিয়ে যাওয়ার জন্যে যে মানে প্লাস্টিকের কভারগুলো হয় না, সেগুলোই কিন্তু কিনেছিলাম, এবং ওখানে যথেষ্ট মানে সমুদ্রের মধ্যে ভালো সুন্দরভাবে মানে ফোনে ছবি তুলেছি, কোনো অসুবিধা হয়নি। কিন্তু তারপরের বার যখন আমরা মানে দীঘা গেছিলাম আমার ওই বন্ধুর সাথে, তোমরা জানোই যার সাথে মানে আমি প্রায়ই ঘুরতে যাই, সম্পিতা, ওর সাথে ওর হাজব্যান্ড আর ও আর আমি আর আমার হাজব্যান্ড দীঘা গেছিলাম। তখন ওই ফোনের কভারটাই নিয়ে গেছিলাম, কিন্তু আমরা চেক করিনি যে ওই ফোনের কভারটা ঠিক আছে কি না, যেহেতু অনেক দিনের মানে ব্যাপার, অনেক দিন হয়ে গেছিলো, তো আমরা কিছুই চেক করিনি, না চেক করেই ফোনটা ওর মধ্যে ভরেই জলের মধ্যে নেমে গেছিলাম। তো কোনোভাবে কভারটা লিক হয়ে গেছিলো, তো যার জন্যে ফোনে জল ঢুকে পুরো ফোনটা নষ্ট হয়ে যায় এবং আমার চ্যানেলটাও বন্ধ হয়ে যায়, আমি ওই অ্যাকাউন্টটাও আর মানে রিকভার করতে পারিনি। আজকে বিকেলে একটু ইচ্ছে হচ্ছিল পাস্তা খাওয়ার জন্য, ওই জন্য পাস্তা রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি জল চাপিয়ে দিয়েছি পাস্তাটা সেদ্ধ করার জন্যে। তো কিছুটা পাস্তা আগের ছিল, আর একটা নতুন প্যাকেটও আমি খুলেছি। তো বাড়িতে ডিম ছাড়া আর কিছুই কিন্তু ছিল না, ডিম আর সস ছাড়া। তো কি করা যায়? তো এই ডিম আর সস দিয়েই আমাকে পাস্তা বানাতে হলো। তো তোমরাও যদি বাড়িতে এরকম কিছু না থাকে, তখন তোমরাও কিন্তু এইভাবে খুবই সহজ পদ্ধতিতে কিন্তু পাস্তা করে খেতে পারো, আর বিশ্বাস করো খুবই ভালো খেতে হয়েছিল। তো এখানে আমি পাস্তা দিয়ে দিয়েছি 3 জনের জন্যে মোটামুটি। তো এখানে দেখো ফুটছে, আর দেখো যেহেতু মানে পাস্তাটা সেদ্ধ হচ্ছে কি না চাকু দিয়ে কেটে দেখছিলাম, ওই জন্য কিন্তু চাকু দিয়ে নেড়েও দিচ্ছিলাম। তো এবার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তো ঝুড়িতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ওখানে জল ঝরাতে রেখে দিয়েছি। আর কড়াইতে গরম হয়ে গেল, তো কড়াইতে তেল দিয়ে তেলটাও গরম করে এখন 2টো ডিম আমি এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ডিমের মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ। তো তোমরাও কিন্তু এরম করে নিজেদের স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভেজে নেবে। তো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি পাস্তাগুলো দেব, দিয়ে মোটামুটি ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু তোমরা এই টাইমে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো ঝালের জন্যে। আর আমার ছেলে যেহেতু একটু খায়, মানে আমরা দিই, যেহেতু ও থাকে, ও এখন মোটামুটি সলিড খাচ্ছে, তো সবই মোটামুটি একটু টেস্ট করে। খুব বেশি দিই না, কিন্তু তাও তো দিই, ওই জন্য আমরা আর ঝালটা তেমন কিছুই দিচ্ছি না, যাতে ও একটু খেতে পারে। আর ওর সামনে আমরা একা একা খাবো কেমনও লাগে, ওই জন্যে ওকেও দেওয়া হয়, তো ওই জন্য আমরা আর ঝাল দিচ্ছি না। তারপর দেখো টমেটো সসটা দিয়ে দিলাম। খুবই সহজ, ইজি, আর খুব চটজলদি রান্না হয়ে যায়। আমার পাস্তা সেদ্ধ করতে খুব জোর 5 মিনিট টাইম লেগেছে, আর তারপর এই রান্নাটা করতে 5 মিনিট, মানে 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের চটজলদি ঘরোয়া শর্টকাট পাস্তা রেডি। তো বাড়িতে কিছু না থাকলে তোমরাও কিন্তু এইভাবেই পাস্তা করে নিতে পারো। এবার দেখো পাস্তা রেডি অ্যান্ড সার্ভড, 3টে প্লেটে বেড়ে নিয়েছি। আর আমার ছেলে চিকুকে তো এখান থেকেই একটু একটু দেবো, ও খাবে। তো চলো, তোমরাও কিন্তু এইভাবে পাস্তা রান্না করতেই পারো, আর যদি করো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তারপর পাস্তা তো রান্না করলাম, কতটুকু বা কী দিয়ে দেখতেই পারলে। আর তারপরে দেখো বাসন হয়েছে এক গাদা, তো বাসনটাও একটু মেজে নিচ্ছি। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়ার থেকে বাসন খাসনই বেশি হয়। তো রান্না যেটুকু যায় না করো, আর খেতে যতটুকু না টাইম লাগে 5-10 মিনিট, রান্না করতেও টাইম লাগে বেশি, আর খেতে কিন্তু কম টাইম লাগে। আর রান্না আর তারপরে যে বাসন মাজা থাকে বা রান্নাঘর গোছানো, তাতেই কিন্তু আমাদের অর্ধেক টাইম চলে যায়। কিন্তু এত কষ্ট করে যে রান্না করছি বা এতগুলো পদ করছি, সেইগুলো কিন্তু খেতে দেখো 5-10 মিনিটের বেশি একটুকু টাইম আমাদের কিন্তু লাগে না।
তো যাই হোক, এখানে আমি যেটুকু যা বাসন আছে মেজে নিলাম। তো তারপরে কিন্তু রাতেও তো বাসন হবে, তাহলে কিন্তু এক গাদা বাসন হয়ে যাবে, তখন এতগুলো বাসন মাজাটাও সমস্যা। ওই জন্য কিন্তু আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে দেখছো বাবা টিভি দেখছে। বাবা কিন্তু বিকেলের দিকটা একটু টিভিই দেখে। আর আমি যেহেতু মানে ভয়েস কিন্তু তোমার এখানেও দিতে পারি, কিন্তু কি বলো তো, টিভি যেহেতু চলে সেই জন্যে ভয়েস দিলে হয়তো তোমরা ক্লিয়ার শুনতে পাবে না। ওই জন্যে কিন্তু আমি ভয়েস ওভারটাই মেনলি বেশিরভাগ দিই। আর আগেও বলেছি, আগের অনেক কয়েকটা ভিডিওতেও আমি বলেছি, বা তোমরা দেখলে জেনে থাকবে যে আমাদের ফ্ল্যাটটা কিন্তু একদম মেন জায়গায়, মানে একদম প্রপার রাস্তার পাশে, একদম মেন রোডের পাশে। স্টেশন কিন্তু আমাদের মানে ফ্ল্যাটের থেকে একদম 2 মিনিট লাগে। তো সব সময় জ্যাম লেগেই থাকে, গাড়ি ঘোড়ার আওয়াজ লেগেই থাকে। তো তার মধ্যে গাড়ি ঘোড়ার আওয়াজ, টিভির আওয়াজ, এর মধ্যে যদি আমি সাউন্ড দিই, মানে আমি যদি কথা বলি, তাহলে কিন্তু হয়তো তোমরা কিছুই শুনতে পারবে না। যার জন্য আমি কিন্তু ভয়েস ওভারটা দিই। তো ওই জন্যেই কিন্তু আমার ভয়েস ওভারটা দেওয়া। তো দেখো কতগুলো বাসন হয়েছে, আর চাও আমরা খেয়েছিলাম, ওই জন্য চায়ের বাসনটাও হয়েছে। তো কড়াইটাও ধুয়ে রেখে দিলাম, কারণ রাত্রিবেলা আবার অনেক বাসন হবে, তার মধ্যে আবার কড়াই মাজাটাও সমস্যা, ওই জন্য আগেই মেজে নিলাম। আর দেখো বাসন রাখতে গিয়ে একটু পড়েও গেছিলো, তো আবার সেগুলোকে ঠিকঠাক রেখে দিলাম। আর একটুর জন্যে মানে কাপগুলো বেঁচে গেল, নাহলে কাপগুলো পড়ে হয়তো ভেঙেই যেত। চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।